গতকাল পরশু যে হামলাটা ইসরায়েল করলো আপনার পার্স গ্যাস ক্ষেত্রে, পার্স গ্যাস ক্ষেত্রে, এই পার্স গ্যাস ক্ষেত্রের এক্সটেনশন কিন্তু কাতারে, পার্স গ্যাস ক্ষেত্রের এক্সটেনশন কিন্তু কাতারে যে এলএনজিটা হয় সেই এলএনজিটাও এই একই সেক্টর থেকে, একই গ্যাস ফিল্ডের কন্টিনিউশন থেকে আসে। তো কাজেই এখানে এটাকে অ্যাটাক করা মানে হচ্ছে যে পৃথিবীতে দুনিয়াতে যে এলএনজি গ্যাসটা পাওয়া যেত সেই এলএনজি গ্যাসে এখন একটা ঘাটতি হবে। এবং একইভাবে যদি কাতারের গ্যাস ফিল্ডে একটা আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে এর এফেক্ট আরো বেশি পড়বে। আমরা যে এলএনজি আনি, আমরা যে এলএনজিটা ইম্পোর্ট করি তার মধ্যে আপনার আমরা প্রায় ক্লোজ টু 50% আমরা কিন্তু এলএনজি আনি এখান থেকে। সেই জন্য পার্স এরিয়া থেকে এখান থেকে নাকি পাকিস্তান, তারপরে ভারত, এরাও আনে। সবাই নাই, মানে আমি আমাদের কথা বলছি, আমি উপমহাদেশের তো কথা বলবোই। উপমহাদেশের কথা তো নিশ্চয়ই আমরা এফেক্টেড, উপমহাদেশও এফেক্টেড। আমরা 7.5 মিলিয়ন মেট্রিক টনস প্রতি বছর আনি। এবছর 2026 সালেও আমাদের একটা প্ল্যান ছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কন্ট্রাক্ট করে রেখেছে এবছরের জন্য। সেই কন্ট্রাক্টের আমরা কিছু পেয়েছি, আরো হয়তো পাবো। আমাদের কাতারের সাথে যে কন্ট্রাক্ট, কাতার ভিত্তিক যে কন্ট্রাক্ট চালু আছে সেখানে কিন্তু আমরা অলমোস্ট 50% এলএনজি আমরা সেখান থেকে আনছি। এটা আমাদের একটা লং টার্ম চুক্তি হয়ে আছে কাতারের সাথে। কাজে কাতারে ডিস্টারবেন্স মানে আমাদের এলএনজিটা পেতে অসুবিধা হয়। আমি আনার কথা বলতে পারবো না, ভবিষ্যতে আনতে গেলে কি হয় জানি না, কিন্তু আমাদেরকে পেতে অসুবিধা হবে। যদিও এই আগেই বলেছি চুক্তিভিত্তিক 17টি জাহাজ এসে পৌঁছেছে, 5টি আরো আসছে। সো কিন্তু আমাদের এলএনজি ছাড়া চলবে না এই কারণে, কারণ আমাদের তো এমনি গ্যাস, আপনি জানেন আমাদের গ্যাস খুব কম। আমাদের ফ্যাক্টরিগুলো, এমনকি আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো কিন্তু এই এলএনজির উপরে নির্ভরশীল। গ্যাস কম থাকলে, গ্যাসের চাপ যদি কম থাকে ফ্যাক্টরিগুলোতে, তাহলে ফ্যাক্টরিগুলো আপনার পূর্ণাঙ্গ রূপে চলতে পারে না। কাজে আমাদের এলএনজিটা খুবই ইম্পর্টেন্ট আমি বলবো। আমাদের দেশে আরেকটি যেটা হচ্ছে, যেটা বেশি দরকার সেটা হচ্ছে ডিজেল। আমরা কিন্তু অকটেইন কিছু আমরা পাই আমাদের অভ্যন্তরীণ সংগ্রহ থেকে, আরো কিছু আনতে হয়। তো সেই জন্য আমরা শুধু এলএনজির ব্যাপারেই নয়, আমরা যে তেলটি আনি, ক্রুড যেটা ইম্পোর্ট করি আমরা, এটা কিন্তু মিডল ইস্ট থেকে আসে। এবং তেল আমরা আনি অলমোস্ট 70 লাখ 63% ক্রুড অয়েল ইম্পোর্ট আসে কিন্তু আমাদের এখান থেকে, মিডল ইস্ট থেকে। কাজে এটা আমাদের উপরে ভীষণভাবে এফেক্ট করবে, সাবকন্টিনেন্ট এফেক্ট করবে, বিশ্বব্যাপী এটা এফেক্ট করছে। যে জন্য এখন আইএইএ এবং অন্যান্য জায়গার থেকে রিজার্ভ স্যাংশন করা হচ্ছে, রিজার্ভ থেকে তেল যাচ্ছে। তো কাজেই এই যুদ্ধটি যদি সমাপ্তির পথে না যায় তাহলে শুধু মিডল ইস্টের ইকোনমি নয়, মিডল ইস্টের ইকোনমির সাথে আমরা যুক্ত, আমাদের ইকোনমিও বাধ্য প্লাঞ্চ করার, আমাদের ইকোনমির অবস্থা খুব ভালো হবে বলে মনে হয় না। জি স্যার। স্যার, ইসলামিক মানে যে কান্ট্রিগুলো, এগুলো কেন মানে ইয়েকে হুমকি দিচ্ছে কেন, ইরানকে হুমকি দিচ্ছে কেন? যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্রকে কেন কিছু বলছে না? এটা একটা বড় প্রশ্ন, এটা একটা বিশাল প্রশ্ন, যে প্রশ্নটা আপনি করেছেন। ইসলামিক কান্ট্রিগুলো বলতে অলরেডি এর মধ্যে ডিভিশন হয়ে আছে। আমরা যদি ইসলামিক কান্ট্রিগুলো, বিশেষ করে আরব কান্ট্রিগুলোকে দেখি, যেটা আমি আগে বলেছি, তাদের মধ্যে অনেক দেশে
আমেরিকান বেস আছে, এবং একই সাথে অনেক দেশ অ্যাব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সাথেও ভালো সম্পর্ক করেছে, যেমন ইউএর সাথে একটা ভালো সম্পর্ক আছে, এমনকি সৌদি আরবের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তারপরে আপনার বাহরাইন, কাতার, এদের সবার সাথে। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা এই দেশগুলো ইসলামিক কান্ট্রি বলতে আমি যদি একদিকে আরব দেশগুলোর কথা বলি, এরা কিন্তু অনেক আগের থেকে, যেহেতু এখানে বেশিরভাগই শেখডম, এবং আপনার জানেন যে তাদের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে আপনার আমেরিকার ছত্রছায়ায় আগের থেকে আছে, বহুদিন থেকে আছে, এবং যে কারণে, এবং নট অনলি দ্যাট, আমেরিকান ইনভেস্টমেন্ট ইন দি অয়েল সেক্টর, এনার্জি সেক্টর অনেক বেশি, অনেক বেশি, যে কোনো অন্যান্য জায়গার তুলনায়। আপনার মনে আছে আমরা যখন পেট্রো ডলারের কথা বলি, এটা 80s এর দিকে, 82, 83, 84 এই সময় যে অয়েল ক্রাইসিসটা হয়েছিল, এবং সেই অয়েল ক্রাইসিসের ভিতরে যে ডলারের ব্যবহার চলেছিল, ডলার দ্বারা পেট্রোল কেনা, সমস্ত দুনিয়া এনার্জিটা কিনেছে, সেইখানে কিন্তু এই ডলারটি শক্তিশালী হওয়ার অন্যতম কারণ এই এনার্জি সেক্টরে ডলারের প্রবেশ। তো সেইটাও আমেরিকা বজায় রাখতে চায়। যদি আমেরিকা এই যুদ্ধে সেই তার আধিপত্য বজায় রাখতে না পারে, তাহলে আমরা তো ডলারের ভবিষ্যৎ আমরা অন্যরকম দেখব। ইতিমধ্যেই ইরান এখন বলে ফেলেছে যে তারা তেল এবং গ্যাস যেটা বিক্রি করবে এবং এই অঞ্চল থেকে যেগুলো যেতে হবে সেগুলো ইউয়ানে করতে হবে, তারপরে চাইনিজ কারেন্সি। তো সেই ক্ষেত্রে তেমনটা হলে যুক্তরাষ্ট্র তার ডলারের আধিপত্য বজায় রাখার জন্য যা যা করা দরকার তাই করবে বলে আমার মনে হয়। আলটিমেটলি আমি যেটা মনে করি যে ইরানে হয়তো ইসলামিক যে শাসন ব্যবস্থা আছে এটা ধ্বংস করা খুব ডিফিকাল্ট হবে যতক্ষণ পর্যন্ত ইরান প্র্যাকটিক্যালি যদি বলি আমরা ধ্বংসস্তূপে না পরিণত। এক, দ্বিতীয়ত হচ্ছে ইরানের ভেতর থেকে যদি কোনো আপরাইজিং না হয় এই মুহূর্তে, যেটা হওয়ার সম্ভাবনা আমি দেখছি না,